গল্পটি শুরু হয় এক নির্জন রাতে সেন্ট অ্যান অনাথ আশ্রমে। একটি ছেলে নাম অ্যালেক্স বাথরুমে যাওয়ার পথে একটি মেয়ে তাকে ডেকে জিজ্ঞেস করে সে কি তার সঙ্গে যেতে পারে। দুজনেই বাথরুমে ঢোকে। অ্যালেক্স একে একে সব ট্যাপ ঘুরিয়ে দেখে, কোনোটাই কাজ করছে না। অবশেষে একটিতে পানি আসে আর মেয়েটি বলে ওরা বোধহয় ট্যাপগুলো নিয়ে খেলছে। অ্যালেক্স জিজ্ঞেস করে ওরা ওরা মানে কি? মেয়েটি জবাব দেয় ওরা ভয়ঙ্কর বাচ্চা। অ্যালেক্স কথাটা হেসে উড়িয়ে দেয়, ভাবে সে বানিয়ে বানিয়ে বলছে, কিন্তু মেয়েটি জোর দিয়ে বলে আমি সত্যি বলছি। এরপর তারা দুজন বাথরুম থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই ট্যাপগুলো থেকে হঠাৎ পানি বেরোতে শুরু করে। শব্দ শুনে অ্যালেক্স পিছন ফিরে বলে আমি একটু দেখেই ফিরে আসছি। সে আবার বাথরুমে ঢুকে ট্যাপ বন্ধ করতে যায়। ঠিক তখনই এক প্রবল বজ্রপাতের শব্দে ঘরটা কেঁপে ওঠে আর আয়নায় কিছু একটা দেখা যায়। অ্যালেক্স পানি বন্ধ না করে ধীরে ধীরে আয়নার দিকে এগোয়। সে আয়নাতে কিছু একটা ছায়া দেখতে পায়, কিন্তু ঘুরে তাকাতেই দেখে পুরো বাথরুম ফাঁকা। তার হার্টবিট বাড়তে থাকে। সে সাবধানে বেসিনের উপরে চড়ে আয়নার দিকে আরও এগিয়ে যায়, যেন কিছু একটা তাকে টানছে। তার হাত যখন আয়নায় স্পর্শ করে, বজ্রপাতের এক বিকট শব্দে সে নিচে পড়ে যায়। শব্দ চমকে মারি ছুটে আসে আর দেখে অ্যালেক্সের নিথর দেহ পড়ে আছে মেঝেতে। এরপর আমরা দেখি ম্যাডাম ফ্র্যাঙ্কাট একটি মহিলাকে সঙ্গে নিয়ে সেন্ট অ্যানন অনাথ আশ্রমে পৌঁছান। মহিলার নাম অ্যানা। তিনি দেখেন আশ্রমের সামগ্রীগুলো বাসে তোলা হচ্ছে। ভিতরে ঢুকতেই এক ব্যক্তি ফ্র্যাঙ্কার্টকে ডেকে বলে আমার একটু দরকার আছে। যাওয়ার আগে ফ্র্যাঙ্কার্ট অ্যানাকে বলে ডান দিকে দ্বিতীয় দরজা, তোমার যা যা প্রয়োজন সব ওখানেই পাবে। অ্যানা সেই লকার রুমে ঢোকে, দেখে তার নামে লেখা একটি লকার। খুলে দেখে ভেতরে একটি পোশাক রাখা। ঠিক তখনই এক মেয়ে এসে বলে এখনই ওটা পরার দরকার নেই। মেয়েটি নিজের পরিচয় দেয়, রান্না আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি, তুমি একা থাকবে না, আমি আছি তোমার সাথে। অ্যানা বাইরে বেরিয়ে আসে। তখন সে শুনতে পায় ফ্র্যাঙ্কার্ট বিরক্ত হয়ে বলছেন আমাকে জিজ্ঞেস না করে এখানে আরেকজন লোককে পাঠিয়েছ, আর এখন তাকে আবার চাবি দিতে হবে। লোকটি জোর দিয়ে বলে সে খুব দক্ষ আর অনাথ আশ্রম খুব দ্রুত বন্ধ হতে চলেছে, তুমি চাও বা না চাও। তুমি কি চাও আর একটা বাচ্চা এখানে মরুক? ফ্র্যাঙ্কার্ট উঠে দাঁড়াতে অ্যানা তাড়াতাড়ি দৌড়ে সিঁড়ি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে আরেকজন মহিলা এসে তার পাশে চুপচাপ দাঁড়ায়। দুজনে অপেক্ষা করে ফ্র্যাঙ্কার্ট চলে যাওয়া পর্যন্ত। ফ্র্যাঙ্কার্ট চলে গেলে মহিলা জিজ্ঞেস করে ও কি বাসস্ট্যান্ডে গিয়েছিল তোমাকে নিতে? অ্যানা মাথা নাড়ে হ্যাঁ। তখন মহিলা বলে ও নিজেই জোর করেছিল আসতে, যেন সবাই বুঝতে পারে এখনও সেই বস। পরে ফ্র্যাঙ্কার্ট বাচ্চাদের উদ্দেশ্য বলে তোমরা এখন এই ঘর ছেড়ে যাচ্ছ, একটি ঘর যা ঈশ্বরের ভালোবাসা আর দিক নির্দেশনায় তোমাদের বড় করেছে, আর নতুন পরিবারে গিয়ে এই ঘরের সম্মান রক্ষা করো, তোমরা যেন প্রাপ্ত ভালোবাসার যোগ্য হও। এরপর এক ছোট মেয়ে অ্যানার কাছে আসে। অ্যানা নিচু হয়ে তার কথা শোনে। মেয়েটি কিছু একটা কানে ফিস করে বলে, তারপর দৌড়ে গিয়ে বাসে উঠে পড়ে। এখন অনাথ আশ্রম সম্পূর্ণ খালি। অ্যানা ভিতরে ঢোকে। হঠাৎ ওপরের দিক থেকে একটা শব্দ আসে। সে ভাবে হয়তো হেলেনা। ডেকে ওঠে হেলেনা, কোনো উত্তর নেই। নিস্তব্ধতা যেন গিলে ফেলে তার কণ্ঠস্বর। হঠাৎ মাথা ঘোরা শুরু হয়। সে সিঁড়িতে বসে পড়ে, তারপর ধীরে ধীরে বাথরুমে যায় আর সাবধানে পেটের চারপাশে ব্যান্ডেজ খুলে ফেলে। দেখা যায় সে গর্ভবতী। এই খবরটি সে এতদিন সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। বাথরুম থেকে বেরিয়ে এসে ব্যাগ থেকে একটি স্টেথোস্কোপ বের করে। হঠাৎ ওপর থেকে গানের সুর ভেসে আসে। সে তাড়াতাড়ি সেটি নিচে লুকিয়ে ফেলে। আওয়াজ অনুসরণ করে অ্যানা উপরে উঠে যায়। একটি ঘরের সামনে পৌঁছায়, যেখানে এক মহিলা তাকে ডেকে বলে ভেতরে আসো। অ্যানা ভেতরে ঢোকে। মহিলা হাসি মুখে জিজ্ঞেস করে তুমি কি আমাকে দেখতে এসেছ? তারপর বলে তুমি এখন স্বর্গে চলে এসেছ, সেন্ট অ্যান শিশুদের স্বর্গে। অ্যানা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে সত্যি? মহিলা উত্তর দেয় আমি তোমাকে বাচ্চাদের সঙ্গে দেখেছি, তারা তোমাকে পছন্দ করে, তারা ফিরে আসার আগে এই বাড়িটাকে উজ্জ্বল করে তুলবে। অ্যানা জিজ্ঞেস করে তুমি এখানে কতদিন ধরে আছো? আর সেই মেয়েটি জবাব দেয় আমি তো সবসময় এখানে আছি। অ্যানা জানতে চায় তোমার বয়স কত? মহিলা রেগে গিয়ে বলে থামো, তোমরা সবাই মরিয়া হয়ে একই বিষয় জানতে চাও, যেমন বাকিরা চায়, কিন্তু বাচ্চারা এসব নিয়ে ভাবে না। ওরা কখনো জিজ্ঞেস করে না আমি কত বছরের।
অ্যানা লজ্জা পেয়ে বলে, দুঃখিত। কিন্তু মহিলা তীক্ষ্ণ গলায় বলে, যাও, এখান থেকে চলে যাও। পরে হেলেনা অ্যানাকে বলে, তুমি যার সঙ্গে দেখা করেছো সে হলো জুডিথ। সে একেবারে আশাহীন, তাই এখনো এখানেই আছে। অ্যানা জিজ্ঞেস করে, ওর বয়স কত? হেলেনা বলে, সে কথা বলে বড়দের মতো, কিন্তু পরে বুঝবে সব বানিয়ে বলে। অ্যানা জানতে চায় ওর কি হবে। হেলেনা শান্তভাবে বলে, জুডিথ ভাবে আমি ওকে সঙ্গে নিয়ে চলে যাব। ঠিক তখনই জুডিথ ঘরে ঢোকে। হেলেনা তাকে কিছু ওষুধ দেয় আর জুডিথ চুপচাপ তা খেয়ে ফেলে। হেলেনা তখন গ্রামোফোনটা পরীক্ষা করে, যেটা জুডিথ একটু আগে নিয়ে এসেছিল। জুডিথ নিচু হয়ে অ্যানার কানে ফিসফিস করে বলে, আমাকে ক্ষমা করে দিও। এরপর রাতে অ্যানা বাথরুমে যায়। হঠাৎ কেউ একজন তার মাথা আয়নায় আছাড় মারে, আর ঠিক তখনই সে চমকে জেগে ওঠে। সবটাই ছিল এক দুঃস্বপ্ন। পরের দিন সকালে হেলেনা বলে, আমি বাজারে যাচ্ছি, তোমার কিছু দরকার? অ্যানা মাথা নেড়ে বলে, না। হেলেনা হেসে বলে, চিন্তা করো না, দেরি হবে না। বিকেলে অ্যানা যখন অনাথ আশ্রম পরিষ্কার করছে, হঠাৎ ঝাড়বাতি দুলে ওঠে আর ওপরের দিক থেকে একটা কাগজ উড়ে নিচে পড়ে। সে কাগজটা তুলে দেখে এটা এক শিশুর আঁকা খসখসে ছবি। কৌতূহলে সে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, দেখে একটা বোর্ড ভর্তি আরও অনেক শিশুদের আঁকা ছবি টাঙানো। সে একটা পিন তুলে নতুন ছবিটা বোর্ডে লাগিয়ে দেয়। তারপর চোখে পড়ে কিছু ছবিতে অদ্ভুত বিকৃত মুখ আঁকা, আর কাছ থেকে দেখতে সে আঁতকে ওঠে। পুরো বোর্ড জুড়ে এমন অসংখ্য ভয়ঙ্কর মুখের ছবি ছড়িয়ে আছে। সে ওই ছবিগুলো নিয়ে ক্লাসরুমে যায় আর বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। ঠিক তখনই তার শরীর দুর্বল হয়ে আসে, নাক থেকে রক্ত ঝরতে শুরু করে, আর তার পাশে রাখা গ্লাসের পানিতে টপ টপ করে পড়ছিল। এই মুহূর্তে তার মনে পড়ে যায় সেই ছোট মেয়েটির ফিসফিসানি কথা, যে বলেছিল সাবধান ভয়ঙ্কর বাচ্চাদের থেকে। অ্যানা হঠাৎ চমকে বাস্তবে ফিরে আসে, কিন্তু ততক্ষণে গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে যায়। দুর্বল শরীরে সে কাঁচের টুকরোর ওপরে পড়ে জ্ঞান হারায়। হেলেনা ও জুডিথ তাকে তুলে তার ঘরে নিয়ে আসে। হেলেনা তাকে শান্ত করে বলে, সব ঠিক আছে, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর অবশেষে অ্যানা ঘুমিয়ে পড়ে। তারপর হেলেনা ধীরে ধীরে তার ক্ষতগুলো সেলাই করে দেয়, যেন ব্যথা কমে। জুডিথ হেসে বলে, যখন তোমার বাচ্চাটা আসবে তখন আমরা একটা পার্টি করব, সঙ্গীত বাজবে, সবাই নাচব। কিন্তু হেলেনা তাড়াতাড়ি তাকে থামিয়ে দেয়, বলে, চুপ করো, এখন এসব বলো না। হেলেনার সেলাই শেষ করলে জুডিথ ঘর থেকে বেরিয়ে যায়। অ্যানার শরীর ঘুরিয়ে অন্য পাশে শোয়। হেলেনা তখন লক্ষ্য করে অ্যানার পিঠে পুরনো কিছু দাগ রয়েছে। সে জিজ্ঞেস করে, ওরা তোমার সঙ্গে কি করেছিল? অ্যানা আস্তে করে বলে, দয়া করে কাউকে কিছু বলো না। কয়েকদিন পরে অ্যানা বাইরে দোলনায় বসে দুলছে। হঠাৎ তার পা কিছুর সঙ্গে ধাক্কা খায়। সে নেমে এসে মাটি খুঁড়ে দেখে একটা স্কিপিং রোপ, মাটির নিচে কিছুটা অংশ পোতা। সে চারপাশে তাকিয়ে দেখে কাছে একটা ক্রুশবিদ্ধ দাঁড়ানো। ওটা অনুসরণ করে এগিয়ে যায় আর পৌঁছে যায় এক পুরনো ধ্বংসপ্রাপ্ত চ্যাপেলের সামনে। ভেতরে ছড়িয়ে আছে কাঠের কয়েকটা খালি বাক্স। বাক্সগুলো সরাতে গিয়ে সে খেয়াল করে একটা আয়নায় সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে। অ্যানা আয়নার কাছে যায়, আঙুল ছুঁতেই আয়নাটা একটু কেঁপে ওঠে। সে সেটি সরিয়ে পিছনের দিকে যায়, দেখে একটা বাক্সে কিছু ফাইল রাখা। যখনই সে ফাইলগুলো টেনে আনছিল তখনই পেছন থেকে ফ্র্যাঙ্কার্ট বলে, এখানে তুমি কিছুই পাবে না, শুধু ইঁদুর আর পুরনো কিছু স্মৃতি, যেগুলো তোমার জানার কোনো দরকার নেই। কিছু ব্যক্তিগত জিনিস নিতে এসেছি, যদি তোমার আপত্তি না থাকে। সে গিয়ে একটা গাড়ির কভার টেনে খুলে দেয়, যেটিতে একসময় বাচ্চাদের অনাথ আশ্রমে নিয়ে আসা হতো। ফ্র্যাঙ্কার্ট দৃষ্টি স্থির রেখে বলে, সে সময় এমন অবস্থা হয়েছিল যে ছোট বাচ্চারাও কাদার মতো নিঃশ্বাস নিতে পারত না। এরপর ফ্র্যাঙ্কার্ট আয়নার দিকে এগিয়ে যায় আর অ্যানা গাড়িটার ভেতরে তাকায়। ফ্র্যাঙ্কার্ট বলে, যখন এসব রেকর্ড আমার অফিসে ছিল তখনও বাচ্চারা কোনো না কোনোভাবে গুপ্তচর বৃত্তি করত। তুমি কি তেমনই? নাক গলাতে ভালো লাগে তোমার? অ্যানা তাড়াতাড়ি বলে, না না, এমন কিছু না। ফ্র্যাঙ্কার্ট সতর্ক করে দেয়, এই ব্যাপারটা হেলেনাকে বলবে না, সে সব ভুলে যাওয়ার চেষ্টা করছে। এরপর ফ্র্যাঙ্কার্ট চলে যাচ্ছিল, তখনই অ্যানা আবার গাড়ির ভেতরে উকি দেয়, দরজা খোলার চেষ্টা করে। ফ্র্যাঙ্কার্ট থেমে পেছন ফিরে বলে, আমি তোমার মতো মেয়েদের চিনি, অস্থির, সবকিছুতে নাক গলাতে ভালোবাসে, শেষে তারা যা প্রাপ্য সেটাই পায়। আর পেটের দিকে ইশারা করে। এরপর সে চলে যায়। তার কিছুক্ষণ পর অ্যানা শুনতে পায় গাড়ির ভেতর থেকে বিড়ালের মিউ মিউ কণ্ঠ ভেসে আসছে। সে যখন গাড়ির ভেতরের দরজা খোলে
তখন দেখতে পায় একটি বিড়াল আর তার ছানাটি গুটিসুটি মেরে বসে আছে। অ্যানা সোজা হেলেনার কাছে গিয়ে বলে, তুমি ওকে সব বলে দিয়েছ? হেলেনা বলে, বলার প্রয়োজন নেই, তোমাকে দেখেই বোঝা যায়। কিন্তু আসল ব্যাপার হলো তুমি নিজে সেটা স্বীকার করবে কিনা। রাগে কাঁপতে কাঁপতে অ্যানা অনাথ আশ্রমের ভেতরে দৌড়ে ফিরে আসে। সে শুনতে পায় হেলেনা ফ্র্যাঙ্কার্টকে বিদায় দিচ্ছে আর বলছে, চিন্তা করো না, আমি সব ঠিকঠাক সামলে নেব। এই সময় অদ্ভুতভাবে অ্যানা তার নিজের পেটে আঘাত করে, এরপর মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর সে বাথরুমে আসে, স্টেথোস্কোপ পেটে রাখে, বাচ্চার হৃদস্পন্দন শুনতে চায়, কিন্তু কয়েক সেকেন্ড পর রাগে সেটি ছুঁড়ে ফেলে দেয়। রাত গভীর হলে অ্যানা জুডিথের ঘরে যায়, বলে, আমি চ্যাপেলের সেই ভয়ঙ্কর বাচ্চাদের ছবিটা দেখেছি। জুডিথ বলে, মারি সবসময় ওদের কথাই বলতো। অ্যানা ঘর ছেড়ে যাচ্ছিল, তখন জুডিথ বলে, ওরা রাতে আমার কাছে আসে, যখন আমি ঘুমাই আমি ওদের আওয়াজ শুনতে পাই। অ্যানা ফিরে এসে বলে, আমিও তাই শুনি, তাই তো তোমার কাছে এসেছি। ঠিক তখনই একটা শব্দ শোনা যায়। অ্যানা বাইরে বেরিয়ে আসে, শব্দের উৎস অনুসরণ করে পৌঁছে যায় বাথরুমে। সেই একই বাথরুম যেখানে অ্যালেক্সের দুর্ঘটনা ঘটেছিল। ট্যাপ থেকে পানি পড়ছে, সে বন্ধ করে দেয়, কিন্তু পরে শুনতে পায় একটা হালকা ঠকঠক শব্দ। কৌতূহল নিয়ে কাছে যায়, দেখে দেয়ালে কাঠের একটা প্যানেল বসানো আছে। সে তা খোলার চেষ্টা করে, অবশেষে সেটি ভেঙে পড়ে যায় আর ভেতরে দেখা যায় পুরনো পাইপের জাল। সে সেটা পরীক্ষা করতে করতে উপরের দিকে তাকায়। ঠিক তখনই একটা বল নিচে পড়ে, সে চমকে ওঠে। অ্যানা ঘরে ফেরার পথে আবার আর একটা শব্দ শুনতে পায়, এইবার আরও কাছে। সে শব্দের দিকে এগিয়ে যায়, একটা ঘরে ঢোকে যেখানে একসময় দেয়ালে একটা ক্রুশবিদ্ধ ঝোলানো ছিল। চারপাশে তাকাতে তাকাতে তার চোখ পড়ে দেয়ালের নিচে একটা ঢিলা কাঠের ফলকে। সে সেটা টান দিতেই সহজে খুলে যায়। ভেতরে একটা ছোট গর্ত। সে নিচু হয়ে গর্তের ভেতরে তাকায়, একটা বাক্স লুকানো সেখানে। সে সেটি বের করে খুলে দেখে ভেতরে একটি বাচ্চার বিভিন্ন তথ্য লেখা। পরদিন সকালে সে জেগে ওঠে সেই একই ঘরে। চাদর সরাতেই দেখে তার পেটের ব্যান্ডেজগুলো খুলে ফেলা হয়েছে, আর বাইরে থেকে ভেসে আসে হেলেনা ও জুডিথের কথা। জুডিথ বলছে, বিড়াল ছানাগুলোকে রেখে দেবো হেলেনা, ওরা খুব শান্ত। অ্যানা তাড়াতাড়ি বাক্সটা আগের জায়গায় রেখে দেয়, কিন্তু ভেতরে থাকা কাচের মার্বেলগুলো গড়িয়ে নিচে বাথরুমে পড়ে ছড়িয়ে যায়। অ্যানা দৌড়ে নিচে নেমে জানালা দিয়ে উকি দেয়, দেখে জুডিথ বাইরে হেলেনার সঙ্গে খেলছে। ঠিক তখনই দরজা খোলার শব্দ শোনা যায়। সে ভাবে জুডিথ হয়তো এসেছে, তাই ডেকে ওঠে, জুডিথ এসেছো তো এখানে? কিন্তু পরের মুহূর্তে বাইরে থেকে জুডিথের কণ্ঠ শোনা যায়। সে এখনও হেলেনার সঙ্গে খেলছে। অ্যানা স্তব্ধ হয়ে যায়, ভয়ে বুক ধরফর করতে থাকে। সে ধীরে ধীরে করিডোরে পা বাড়ায় আর বলে, কে ওখানে? তুমি কি চাও? হঠাৎ সিঁড়ির হাতল কাঁপতে শুরু করে, ভয়ঙ্করভাবে দুলতে থাকে। অ্যানা সাবধানে হাত বাড়িয়ে হাতল স্পর্শ করে, আর মুহূর্তেই কম্পন থেমে যায়। কিন্তু হঠাৎ একটা অংশ ভেঙে সিঁড়ির উপরে ঠাস করে আছড়ে পড়ে। তারপরে ওপরের দিক থেকে কারো দৌড়ানোর শব্দ শোনা যায়, যেন কেউ তীব্র গতিতে নেমে আসছে। অ্যানা আতঙ্কে স্থির দাঁড়িয়ে থাকে। এর মধ্যে একটি দরজা জোরে খুলে যায়। সে চিৎকার না করে পালিয়ে যায়। ডরমিটরে ঢুকে সে লুকিয়ে পড়ে। হেলেনা ছুটে এসে বলে, কি হয়েছে অ্যানা? অ্যানা হাত তুলে ইঙ্গিত দেয়, এসো না, দূরে থাকো, এখন কিছু বলো না, পরে কথা বলবো। হেলেনা যখন ঘুরে চলে যাচ্ছে, হঠাৎ কিছু একটার আওয়াজ হয়। সে পেছনে ঘুরতে অ্যানা ঠান্ডা গলায় বলে, তাহলে এটাও কি আমি বানিয়ে ফেলেছিলাম? হেলেনা কঠিন স্বরে বলে, তুমি জানোও না বাইরের পৃথিবী কেমন, তুমি কি আদৌ জুডিথের মতো এই পৃথিবীতে বাস করছো? সে সতর্ক করে দেয়, তুমি যদি ঝামেলা চাও তাহলে জুডিথকে সব বললেই হবে, ও ইতিমধ্যে মানসিকভাবে ভেঙে পড়েছে। এরপর হেলেনা ধীরে বলে, জুডিথকে 1946 সালে এই আশ্রমে আনা হয়েছিল। তখন 300 বাচ্চার জন্য মাত্র 2 জন ডাক্তার ছিল। তুমি বলো তারা কতজনকে বাঁচাতে পেরেছিল? এই বলে হেলেনা ফিরে যেতে থাকে। নিজের মনে বিড়বিড় করে বলে, সে আসলে কি খুঁজছে। এরপর রাত গভীর হলে জুডিথ আতঙ্কিত হয়ে হেলেনার কাছে দৌড়ে আসে, চিৎকার করে বলে, বিড়াল ছানাগুলো নেই, ওরা কোথায় গেল? হেলেনা তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে, শান্ত হও জুডিথ, আমি জানি না ওরা কোথায়। কিন্তু জুডিথ বারবার প্রশ্ন করতে থাকে। অবশেষে হেলেনা ধীরে ধীরে তাকে সরিয়ে দেয়, বলতে থাকে, বসো, শান্ত হও। ঠিক তখনই অ্যানা ঘর থেকে বেরিয়ে আসে।
সে হাত বাড়িয়ে জুডিথের দিকে এগিয়ে যায়। জুডিথ দৌড়ে এসে তার বুকে মুখ গুজিয়ে দেয়। অ্যানা তাকে জড়িয়ে ধরে আর বলে সব ঠিক আছে, ঠিক হয়ে যাবে। এরপর জুডিথ চ্যাপেলে গিয়ে বিড়াল ছানাগুলোকে খুঁজতে থাকে। অ্যানা একপাশে দাঁড়িয়ে ধূমপান করছে। হঠাৎ তার চোখে কিছু পড়ে। সে চমকে ওঠে, ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, জুডিথ এদিকে এসো, দেখো ওখানে কি আছে। তারা দুজনে নিঃশব্দে এগিয়ে যায়। দেখে হেলেনা কুয়ার ধারে দাঁড়িয়ে আছে। হেলেনা পানির ভেতরে হাত ঢুকিয়ে এক ব্যাগ টেনে তোলে। ব্যাগটা খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় ভেতরে আছে মৃত বিড়াল ছানাগুলো। অ্যানা কাপা গলায় জিজ্ঞেস করে, তুমি তুমি এগুলো করেছো? হেলেনা মাথা নাড়ে, না আমি করিনি। তখন জুডিথ বলে ওঠে, আমি ওদের রাখতে দিতে চাইনি, ওরা ভুল জায়গায় জন্মেছিল। তারপর তারা মাটিতে গর্ত করে মৃত বিড়াল ছানাগুলোকে কবর দেয়। অ্যানা বলে, হেলেনা কি করেছে এটা? ও বাকিদের মতোই মিথ্যাবাদী। সে আরও বলে, ওরা আমাদের সতর্ক করেছিল এই জায়গায় যা ঘটেছিল সেটা লুকিয়ে রাখতে, কিন্তু বাচ্চারা চেয়েছিল যেন আমরা জানি। অবশেষে কবর দেওয়া শেষ হলে অ্যানা জুডিথকে বলে, বছরের পর বছর ধরে ওরা তোমাকে ঘুম পাড়িয়ে রেখেছিল, কিন্তু এখন তুমি জেগে উঠেছ আর যা দেখেছিলে তা মনে পড়বে। সে বলে, ওরা আমার ভাই বোনদের সঙ্গে যা করেছে তা তোমার সঙ্গে যা হয়েছে তার থেকেও ভয়ঙ্কর। তবু ওরা এখনও আছে এই বাড়িতেই কোথাও। এরপর তারা ধীরে ধীরে অনাথ আশ্রমে ফিরে আসে। চুপচাপ বসে রাতের খাবার খেতে শুরু করে। হেলেনা টেবিলের ওপরে ওষুধের বোতল সরিয়ে জুডিথের দিকে দেয়। জুডিথ নীরবে তা খায়, গিলে ফেলার ভান করে। কিন্তু হেলেনা উঠে চলে যেতে জুডিথ মুখ থেকে ট্যাবলেটগুলো বের করে অ্যানার হাতে দেয়। কিছুক্ষণ পরে সেই ওষুধগুলো সিঙ্কে ফেলে দেয়। ঠিক তখনই দরজায় কেউ নক করে। সে বাইরে বেরোলে দেখে হেলেনা দাঁড়িয়ে আছে আর বলছিল, এভাবে আর কতদিন আমাকে এড়িয়ে চলবে? তারপর বলে, 3 দিন হয়ে গেছে, তুমি একটা কথাও বলনি। হেলেনা চলে গেলে জুডিথ ধীরে ধীরে বলে, আমার মনে পড়ছে এক জায়গার কথা, অনেক বছর আগের। ওরা সেখানে সেই বাচ্চাদের রাখত যাদের আলাদা বলা হতো। এরপর তারা দুজন বাথরুমে যায়। অ্যানা দেয়াল খুঁড়ে খোঁজার চেষ্টা করে, মনে হচ্ছে ভেতরে কিছু লুকিয়ে আছে। জুডিথ বলে, তারা শুধু খেলতে চায়, আমি জানি। সে মেঝেতে বসে পড়ে। হঠাৎ বিদ্যুতের ঝলকানির আলোয় তার চোখে আয়না পড়ে যায়। এদিকে অ্যানা দেয়ালে গর্ত করছে। সে বলে, আলোটা দাও তো জুডিথ। কিন্তু জুডিথ ভয়ে পিছিয়ে যায়। মনে হচ্ছে সে কিছু দেখতে পেয়েছে। অ্যানা ঘুরে তাকায়, দেখে জুডিথ আতঙ্কে স্থির হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। অ্যানা কাছে গিয়ে তাকায়। আয়নার ওপরে হঠাৎ দেখা যায় অনেকগুলো হাতের ছাপ। সে ধীরে ধীরে বেসিনের ওপরে উঠে আয়নার কাছে আলো ধরে। আলো স্পষ্ট দেখা যায় ছোট ছোট হাতের ছাপ ছেয়ে গেছে পুরো আয়নাটা। হঠাৎ বাথরুমের দরজার জোরে বন্ধ হয়ে যায়। জুডিথ ছুটে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা বন্ধ, আটকে গেছে। শব্দ শুনে অ্যানা জুডিথের দিকে তাকায়। ঠিক তখনই একটা শিশু হঠাৎ সামনে এসে দাঁড়ায়। অ্যানা চমকে গিয়ে পড়ে যায় বেসিন থেকে, তবে গুরুতর আঘাত পায় না। দ্রুত উঠে বসে। জুডিথ কাপা গলায় জিজ্ঞেস করে, তুমি দেখলে ওদের? অ্যানা ধীরে মাথা নাড়ে, হ্যাঁ। তারপর অ্যানা টর্চ তুলে নিয়ে আয়নার দিকে তাকায়, আর মুহূর্তের মধ্যেই সেটা ছুঁড়ে মারে আয়না। আয়না চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ে। বাথরুম জুড়ে প্রতিধ্বনিত হয় এক প্রচণ্ড শব্দ। তারপর তারা ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে যায়। জুডিথ কাপা গলায় জিজ্ঞেস করে, ওরা কি এখানে আছে? ফিসফিস করে বলে, তোমরা কি এখানে আছো? মুহূর্তেই বাথরুমের লাইটগুলো নিভু নিভু হতে থাকে, আর কেউ একজন দরজা খোলার চেষ্টা করছে। দুজনে সতর্ক হয়ে দরজার কাছে যায়। হঠাৎ দরজার হাতলটা ছিটকে বেরিয়ে যায়, আর দরজার ওপাশ থেকে শোনা যায় জোরে ধাক্কাধাক্কি আর আঘাতের শব্দ। জুডিথ আতঙ্কিত গলায় জিজ্ঞেস করে, ওদিকে কি ওরা? অ্যানা মাথা নাড়ে, না। কিন্তু শব্দ থামে না, বিপরীতে আরও জোরে হতে থাকে। অ্যানা দ্রুত ভেতরে ছুটে যায়। বেসিনে উঠে বাকি কাচের টুকরোগুলো ভেঙে ফেলে। জুডিথ ভয়ে কোণায় লুকিয়ে পড়ে। ঠিক তখনই দরজাটা হঠাৎ ধাক্কায় খুলে যায়, আর হেলেনা ছুটে আসে বাথরুমে। অ্যানার দিকে এগিয়ে গিয়ে তাকে থামানোর চেষ্টা করে। অ্যানা ভেতরে ঝাঁপ দেয়, কিন্তু হেলেনা তার পা ধরে টেনে বলে, ফিরে আয়, ওখানে যাবি না। অ্যানা দেখে ভেতরে কয়েকটা শিশু খেলছে। হেলেনা তীব্র স্বরে বলে, যদি ভেতরে ঢুকিস আর ফিরতে পারবি না। ওখানে সবকিছু পচে গেছে। তাদের মধ্যে লড়াই শুরু হয়। অবশেষে হেলেনা জোর করে অ্যানাকে টেনে আনে। অ্যানা প্রতিরোধ করলে সে তাকে একটা চড় মেরে অজ্ঞান করে দেয়। তারপর হেলেনা অ্যানাকে টেনে এনে শাওয়ারের নিচে বসায়, পানি খুলে দেয়,
যাতে তার জ্ঞান ফিরে আসে। কিন্তু তখনই ভয়ানক শব্দ প্রতিধ্বনিত হয় ঘরের ভেতরে। লাইটগুলো যেন পাগলের মতো জ্বলছিল। অ্যানা তাকিয়ে বলে, তুমি কি ওদের দেখেছ? হেলেনা নিঃশব্দে তাকিয়ে থাকে, তারপর বলে, ওরা অনেক আগেই চলে গেছে। ওদের কবর দেয়া হয়েছে 15 বছর আগে। জুডিথ চিৎকার করে ওঠে, ওকে ছেড়ে দাও। সে টর্চ দিয়ে হেলেনার মাথায় আঘাত করে। হেলেনা মাটিতে লুটিয়ে পড়ে। তুমি মিথ্যা বলছো, তুমি শুধু আমাদের বন্দি করতে চাও। তারপর অ্যানা ও জুডিথ দুজনে মিলে অন্য পাশটা যায়। দেখে ওদিকের সবকিছু পচে গেছে, খেলনাগুলো পর্যন্ত। অ্যানা একটা শাটারের দিকে হাত বাড়ায়, কিন্তু জুডিথ তাকে থামিয়ে বলে, ওখানে যাস না, সব শেষ হয়ে গেছে। কিন্তু অ্যানা তার কথা শোনে না। শাটারটা টেনে খুলে দেয়। ভেতরে দেখা যায় একটা জং ধরা লিভার। জুডিথ আতঙ্কে বলে, থামো, ওটা ধরো না। সে দৌড়ে এসে অ্যানাকে থামানোর চেষ্টা করে, কিন্তু অ্যানা চিৎকার করে বলে, আমাকে যেতে দাও। জুডিথ নিজেই ভেতরে ঢুকে লিভারটা টানে। দেখা যায় ওটা কাজই করছে না। তারপর বাইরে এসে বলে, এখানে আর কিছুই বাকি নেই। অ্যানা চল, এখান থেকে বেরিয়ে যায়। অ্যানা ধীরে ধীরে তার পিছু নেয়, কিন্তু হঠাৎ থেমে ঘুরে দাঁড়ায়। জুডিথ তাকে থামাতে গেলে পড়ে যায় মাটিতে। অ্যানা দ্রুত লিফটের ভেতরে ঢুকে পড়ে। জুডিথ পৌঁছানোর আগেই শাটারটা বন্ধ করে দেয়। সে বলে, দরজাটা না বন্ধ করলে এটা কাজ করবে না। তারপর জুডিথের দিকে তাকিয়ে বলে, তুমি এখানে থাকো, আমি না ফিরলে সাহায্য ডেকে আনবে। জুডিথ কাঁপা গলায় জিজ্ঞেস করে, কাকে ডাকবো? অ্যানা শান্তভাবে বলে, সময় হলেই বুঝতে পারবে, কেননা তুমি এখন বড় হয়েছ। অ্যানা জোরে লিভারটা টানে, আর সঙ্গে সঙ্গে লিফটটা প্রচণ্ড গতিতে নিচে নেমে যেতে থাকে, যেন অন্ধকারের গহ্বরের দিকে ছুটে চলেছে। বাতাস ভারী ও শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে। লিফটের ভেতর থেকে ধাতব কর্কট শব্দ আর কম্পমান গর্জন শোনা যায়, যতক্ষণ না সেটা এক প্রচণ্ড ঝাঁকুনিতে থেমে যায়। লিফটের দরজা খুলতে অ্যানা নিজেকে দেখতে পায় এক নির্জন ঠান্ডা হাসপাতালের মতো জায়গায়। হঠাৎ লিফটের শাটারটা নিজে থেকে জোরে বন্ধ হয়ে যায়, আর আতঙ্কে অ্যানা ছুটে গিয়ে সেটা টানতে থাকে, ধাক্কা দিতে থাকে সমস্ত শক্তি দিয়ে, কিন্তু দরজাটা একটুও নড়ে না। ঠিক তখনই এক অজানা বস্তু হু হু করে তার দিকে উড়ে আসে, আর অ্যানা ভয়ে দৌড়ে পাশের এক কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঘুরে তাকাতেই সে দেখতে পায় পুরো ঘর জুড়ে সারি সারি বাথটব, যেন পুরনো কোনো ভয়ানক হাসপাতালের চিহ্ন। একটা শব্দ তার দৃষ্টি আকর্ষণ করে। ধীরে ধীরে দম বন্ধ করে সে সেই শব্দের দিকে হাঁটতে থাকে। হঠাৎ বাতাসে ভেসে আসে নরম বাচ্চাদের মতো ফিসফিসানি, আর ঘুরে তাকাতে সে দেখে ফ্যাকাশে মুখের মৃত শিশুদের দল পানিতে দাঁড়িয়ে আছে স্তব্ধ দৃষ্টিতে। ভয়ে অ্যানার দেহ অবশ হয়ে যায়। সে হোঁচট খেয়ে দরজার পাশে গিয়ে পড়ে, কাঁপতে থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয় তার। ঠিক তখনই দরজার ওপাশ থেকে কেউ যেন জোরে ধাক্কাচ্ছিল। একটার পর একটা আঘাত ক্রমশ দ্রুত ও তীব্র হচ্ছিল। অ্যানা আতঙ্কে হামাগুড়ি দিয়ে দূরে সরে যায়, কিন্তু অচিরে দরজাটা খুলে যায়, আর সেই শিশুদের আত্মাগুলো ভেসে আসে তার দিকে। অ্যানা বিস্ময়ে স্থির হয়ে তাকিয়ে থাকে। শরীর আর তাকে সাড়া দেয় না। হাঁটু গিরে পড়ে যায় মাটিতে। আত্মাগুলো ধীরে ধীরে তাকে ঘিরে ফেলে এক ভয়াবহ স্তব্ধ বৃত্তে। অ্যানাকে ঘিরে তারা যেন এক মন্ত্র পাঠ করছিল। তাদের মধ্যে একজন ছোট শিশু এগিয়ে আসে, অদ্ভুত কোমলতায় অ্যানার শরীরটা মাটিতে শুইয়ে দেয়। হঠাৎই অ্যানার শরীর কেঁপে ওঠে। তীব্র প্রসব বেদনায় তার চিৎকার প্রতিধ্বনিত হয় পুরো স্থানে। প্রতিটি দেয়াল তার যন্ত্রণার প্রতিধ্বনি তোলে। কিছুক্ষণ পর দৃশ্য বদলে যায়। ফ্র্যাঙ্কার্ট আর ড্যানিয়েল সেই স্যাঁতস্যাঁতে অন্ধকার ভূগর্ভস্থ জায়গায় অ্যানাকে খুঁজতে আসে। দেয়ালগুলো জং ধরা, ভেজা আর দুর্গন্ধে ভরা। তারা অবশেষে অ্যানাকে মেঝেতে পড়ে থাকতে দেখে, আর তার পাশেই ছোট নবজাতক শিশুটি। ফ্র্যাঙ্কার্ট তার নাড়ি পরীক্ষা করে শান্তভাবে বলে, সে আর নেই। ড্যানিয়েল হতভম্ব কণ্ঠে জিজ্ঞেস করে, আমরা এখন কি করব? ফ্র্যাঙ্কার্ট বলে, একটাও জিনিস স্পর্শ করো না। তারপর তারা দুজন ধীরে ধীরে সরে যায়, একবারও পেছনে তাকায় না। মৃত মা ও শিশুকে নিঃসঙ্গ অবস্থায় ফেলে রাখে। পরে হেলেনা কাঁদতে কাঁদতে অ্যানার নিঃসঙ্গতার কথা বলে, আর ফ্র্যাঙ্কার্ট জিজ্ঞেস করে, আমি আর কি করতে পারতাম? হেলেনা মৃদুকণ্ঠে বলে, তুমি যদি একটু আগে আসতে, যখন অ্যানা বিড়াল ছানাগুলো ডুবিয়েছিল, তাহলে জুডিথ তোমার বিরুদ্ধে যেত না। ফ্র্যাঙ্কার্ট প্রশ্ন করে, তুমি আবার ওষুধ খাচ্ছ তো? হেলেনা মাথা নাড়ে, আমি খেয়েছি, সব ঠিক আছে। তারপর দেখা যায় ফ্র্যাঙ্কার্ট, হেলেনা আর জুডিথ ধীরে ধীরে সেই নির্জন অনাথ আশ্রম ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু মুহূর্ত পরেই জুডিথ আবার ফিরে আসে। দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে বলে, আমি শুধু একটা স্মৃতি নিচ্ছি।
সে পিনবোর্ডের কাছে গিয়ে এক টুকরো আঁকা কাগজ ছিঁড়ে রাখে নিজের সঙ্গে, তারপর পিলগুলো মাটিতে ছুঁড়ে ফেলে। ঠিক তখনই একটা মৃদু কিন্তু পরিষ্কার আওয়াজ শোনা যায়, তার নাম ধরে ডাকছে অ্যানার কণ্ঠে। জুডিথ থেমে যায়। দ্বিধাগ্রস্তভাবে সে আওয়াজের দিকে হাঁটে, পৌঁছে যায় অ্যানার ঘরে, আর সেখানে দেখে অ্যানা আর তার শিশুটি এখন সেন্ট অ্যানের আত্মাদের সঙ্গে মিলিত, যারা একসময় মারা গিয়েছিল সেই নিষ্ঠুর বাড়িতে। ঠিক তখনই ফ্র্যাঙ্কার্ট ফিরে আসে আর জুডিথকে ডাকতে থাকে। জুডিথ তার দিকে হাঁটে আর দরজার বাইরে চলে যায়। শেষ দৃশ্যে দেখা যায় ঘরটা পুরোপুরি ফাঁকা, নীরব, ঠান্ডা। শুধু বাতাসে ভেসে থাকে এক অদ্ভুত শান্তি আর অনন্ত বিষণ্ণতা।